ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ভিশন এডুকেশনে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যে কোশ্চেনগুলো কি বিষয়ের উপর রয়েছে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের জন্য। সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। অলরেডি অনেকগুলো পরীক্ষাতে এসেছে। বলছে ভারতের আধুনিক নৃত্যের জনক। দেখো, আমরা অনেক সময় পড়ি এই টাইপের কোশ্চেন, ডান্স। ডান্স মানে একজন মানুষ কোন ডান্সের সঙ্গে যুক্ত পার্সন, সেগুলোকেই আমরা পরীক্ষায় নর্মালি কোশ্চেন আসে। বাট এখানে একটু অন্য টাইপের কোশ্চেনটা দিয়েছি, যেটা হচ্ছে ভারতে আধুনিক নৃত্যের জনক। আধুনিক কনসেপ্টটা তো প্রথমত, আধুনিক নৃত্যের জনক কাকে বলা হয়? মনে রাখবে, উদয় শঙ্করকে বলা হয়। ইনি হচ্ছে আমাদের দেশের আধুনিক নৃত্যের জনক, ওনাকে বলা হয়। এবং ইনি কে? ইনি একজন ডান্সার এবং ইনি একজন কোরিওগ্রাফার। এবার কোশ্চেনে অপশনগুলো ভালো করে দেখো। এখানে একটা অপশন দিয়েছে বিরজু মহারাজ। এখান থেকে আরেকটা কোশ্চেন হতেই পারে যে বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত। তাহলে মনে রাখবে, বিরজু মহারাজ হলো কত্থক ডান্সের সঙ্গে যুক্ত। কোন ডান্স? কত্থক। ওকে, বিরজু মহারাজ কোন ডান্স? কত্থক ডান্সের সঙ্গে যুক্ত। এবং কত্থক আমাদের দেশে কি টাইপের ডান্স? মনে রাখবে, এটা হলো আমাদের দেশে একটা ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, তো আমাদের দেশে যে 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে, 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে, তাদের মধ্যে একটা হলো কত্থক। আর সেই কত্থকের সঙ্গেই এই বিরজু মহারাজ যুক্ত। ঠিক আছে, এবার আসি নেক্সট কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। বলছে নাটি কোন রাজ্যের নৃত্য? নাটি হলো, এটা হলো একটা ট্রাইবাল ডান্স, বা এটাকে আমরা অনেকে ফোক ডান্সও বলতে পারি। তো প্রথমত এটা কোন রাজ্যে? তাহলে মনে রাখবে হিমাচল প্রদেশের এটা একটা কি ট্রাইবাল ডান্স, নাটি। এবার এখানে দেখো অপশনে আসাম রয়েছে, উড়িষ্যা রয়েছে, পাঞ্জাব রয়েছে। তাহলে এবার এখান থেকে কোশ্চেন হতে পারে যে পাঞ্জাবের কি? কোশ্চেনটা পাঞ্জাবের যদি বলা হয় ট্রাইবাল ডান্সের নাম কি একটা, তাহলে আমরা বলতে পারি ভাংড়া। ভাংড়া। তাছাড়া আর কি রয়েছে? মনে রাখবে গিদ্ধা। ঠিক আছে, এবার যদি বলা হয় ওড়িশা, ওড়িশার একটি ক্লাসিক্যাল ডান্স যদি বলা হয়, মনে রাখবে ওডিসি। ওডিসি হলো উড়িষ্যার একটি ক্লাসিক্যাল ডান্স। আর আসাম রাজ্যে এখানে ক্লাসিক্যাল ডান্সও রয়েছে, ট্রাইবাল ডান্সও রয়েছে। বাট আমি যদি বলি আসামের একটি ক্লাসিক্যাল ডান্সের নাম কি, তাহলে মনে রাখবে সাত্রিয়া। এটা আমাদের পরীক্ষার কোশ্চেন যে ভারতবর্ষে সর্বশেষ ক্লাসিক্যাল ডান্স কোনটা? তাহলে মনে রাখবে এটা হলো লাস্ট ক্লাসিক্যাল ডান্স। মানে আমাদের দেশের সর্বশেষ ক্লাসিক্যাল ডান্স যদি বলে সাত্রিয়া। এবং এটা কারা ঘোষণা করেছে? মনে রাখবে সঙ্গীত নাটক একাডেমি। দেখো, ভারতবর্ষে কোনটা ক্লাসিক্যাল ডান্স আর কোনটা ট্রাইবাল ডান্স, এটা কারা ঘোষণা করে? মনে রাখবে অর্গানাইজেশনটার নাম হলো সঙ্গীত নাটক একাডেমি। এরাই আমাদের দেশের মিউজিক, তারপরে ডান্স এবং ড্রামা নিয়ে এরা কাজ করে। তো এরাই আমাদের ঘোষণা করে কোনটা ক্লাসিক্যাল ডান্স, কোনটা ট্রাইবাল ডান্স, সেটা এরা অ্যানাউন্সমেন্ট করে থাকে। তো সাত্রিয়া আমাদের দেশে যদি বলা হয় সর্বশেষ, এটা কি নৃত্য? ক্লাসিক্যাল ডান্স। আর এটা কোথাকার? আসামে। আর আমাদের কোশ্চেনের উত্তরটা কি হবে? হিমাচল প্রদেশ। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। বলছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা আমাদের বহু পরীক্ষার কোশ্চেন। দেখো, এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভারতবর্ষের যদি বলা হয় প্রথম কোনটি, তাহলে মনে রাখবে এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 1969-এ প্রথম এটা তৈরি করা হয়। ঠিক আছে, ফার্স্ট টাইম যদি বলা হয় ভারতবর্ষে প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নামটা কি, এটা আমি বলবো না, তোমরা বলবে। কমেন্টে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে। তো 69-এ এটা তৈরি হয়েছিল এবং আমাদের দেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।
ঠিক আছে, আমি জাস্ট শুধু সালটা বলে রাখলাম এটা কবে তৈরি হয়েছে, বাট নামটা তোমরা বলবে। এবার আমি কোশ্চেনে আসি, এই কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা কোথায় অবস্থিত? তো মনে রাখবে এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু। খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। আর মনে রাখবে এটা হলো আমাদের দেশের এই মুহূর্তে মানে সবচেয়ে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কোনটা? কুদানকুলাম। কোথায় অবস্থিত বললাম? তামিলনাড়ুতে অবস্থিত। আর অন্ধ্রপ্রদেশে আমাদের কি রয়েছে? যেমন শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা কি? মনে রাখবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এখানে অবস্থিত, শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে। ওকে, পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, কৈলাস সত্যার্থী কোন ক্ষেত্রে তার কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? বিখ্যাত একজন ব্যক্তি এবং ইনি 2014 সালে শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। পিস নোবেল, শান্তির নোবেল প্রাইজ কবে পেয়েছেন? মনে রাখবে 2014 সালে। কে? কৈলাস সত্যার্থী। এবং কৈলাস সত্যার্থীর সঙ্গে আরেকজন ব্যক্তি ওই বছরে শান্তির জন্য নোবেল পেয়েছেন। ওনার নাম কি? মালালা ইউসুফজাই। এটাকে নিয়েও পরীক্ষার কোশ্চেন যে সবচেয়ে ইয়ংগেস্ট হিসাবে নোবেল প্রাইজ কে পেয়েছে? তাহলে মনে রাখবে মালালা ইউসুফজাই মাত্র 17 বছর বয়সে 2014 সালে শান্তির নোবেল পেয়েছিলেন। ইয়ংগেস্ট হিসাবে আমরা বলতে পারি মালালা ইউসুফজাইয়ের কথা। বোঝা গেছে? তাহলে এবার কোশ্চেন, আমাদের এখানে যে কোশ্চেনটা দিয়েছে, কারণ 2014-তে দুজন পেয়েছে, একজন কৈলাস সত্যার্থী আর মালালা ইউসুফজাই শান্তির নোবেল, বাট কিসের জন্য উনি নোবেল প্রাইজটা পেয়েছেন? তো মনে রাখবে এই কাজের জন্য, অর্থাৎ শিশু শ্রম মুক্ত করা। মানে যে সমস্ত শিশুরা ছোটবেলায় পড়াশোনা না করে তারা যদি চাইল্ড লেবার হিসাবে বা শ্রমিক হিসাবে কাজ করে, তো তাদেরকে এনার একটি সংস্থা বলতে পারো রয়েছে, মানে যেটার নাম হলো বচপন বাঁচাও আন্দোলন। কি নাম বললাম? বচপন বাঁচাও আন্দোলন। এই যে ইনিশিয়েটিভ যেটা তিনি নিয়েছিলেন, এটা কবে তৈরি হয়েছে বা চালু হয়েছে? 1980 সালে। তো এদের কাজ হলো যে সমস্ত শিশুরা ছোটবেলায় পড়াশোনা খেলাধুলার সঙ্গে যুক্ত না থেকে তারা যদি কোনো শ্রমিক হিসাবে কাজ করে, তাদেরকে উদ্ধার করা এবং তাদেরকে উদ্ধার করে তাদেরকে সঠিক টাইমে পড়াশোনার সুযোগ দেওয়া। ঠিক আছে? এবং খেলাধুলার সঙ্গে তারা যাতে যুক্ত থাকে তার জন্য তাদেরকে এরা সাহায্য করে। তো এটাই কে তৈরি করেছিল? কৈলাস সত্যার্থী। কবে? 1980 সালে তিনি এটা তৈরি করেন। আর তারা বহু শিশুকে রেস্কিউ করেছে তাদের এটার মাধ্যমে। তো এই জন্য তাকে 2014 সালে শান্তির নোবেল পুরস্কারও প্রদান করেছে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, বলছে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? প্রথম নোবেল পুরস্কার প্রথম যদি বলা হয় কে পেয়েছেন, তাহলে মনে রাখবে প্রথমত এখানে ভালো করে দেখো, মাদার টেরেসার নাম দেয়া রয়েছে, মাদার টেরেসা রয়েছে, মেরি কুরি রয়েছে, মার্গারেট থ্যাচার রয়েছে, রোজা পার্কস রয়েছে। ভালো করে কোশ্চেনটার দিকে তাকাও। কোশ্চেনগুলো এই টাইপের কোশ্চেনগুলো খুব ভুল হয়। কেন? কারণ এখানে কোনো বলেনি ভারতীয়, বলেনি বিশ্বের মধ্যে, শুধু কোশ্চেনটা করেছে প্রথম মহিলা। তাহলে প্রথম মহিলা মানে আমাদের সাল অনুযায়ী ভাবতে হবে। তাহলে প্রথম মহিলা যদি নোবেল পুরস্কার কে পেয়েছেন, তাহলে মনে রাখবে মেরি কুরি, যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছে। 1903-এ একবার, কিসের জন্য? ফিজিক্সে পেয়েছেন। আর 1911 সালে আরেকবার পেয়েছেন, সেটা হলো কেমিস্ট্রি সাবজেক্টের জন্য। বোঝা গেছে? প্রথম বিশ্বের মধ্যে। আর এইখানে যদি কোশ্চেন করে ভারতবর্ষের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন মানে মহিলা, তাহলে উত্তর আসবে মাদার টেরেসা। কবে পেয়েছে? 1979, এটা ভারতীয় মহিলা হিসাবে। আর
কিছু যদি নেই যেহেতু, তাই জন্য আমি সাল অনুযায়ী ধরি, তাহলে এটাকেই ধরবো প্রথম মহিলা। ওকে, আর এই মার্গারেট থ্যাচার কে? মার্গারেট থ্যাচার হলো ব্রিটেনের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার, অর্থাৎ ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন, বা ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যদি বলা হয় মার্গারেট থ্যাচার। এবং এনাকে আমরা কি বলি? আয়রন লেডি বলে থাকি। তাকে, এই মার্গারেট থ্যাচারকে কি বলা হয়? আয়রন লেডি বলা হয়। ঠিক আছে, আর ইনি কে? ফার্স্ট ওমেন পিএম অফ, কোথাকার পিএম বললাম? ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে দেখো কি রয়েছে। সম্প্রতি যে দুটি দেশ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করেছে, সেই দেশ দুটির নাম কি? খুব ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের প্রায় এই মুহূর্তে প্রায় 29খানার কাছে দেশ থেকে সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন। ঠিক আছে, তো রিসেন্টলি তিনি দুটি দেশ থেকে তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান উনি পেয়েছেন। সেই দুটি দেশ কারা? তাহলে মনে রাখবে, একটা ইথিওপিয়া, আরেকটা হচ্ছে ওমান। একটা ইথিওপিয়া, একটা হচ্ছে ওমান। এখান থেকে যদি একটা এক্সট্রা ইনফরমেশন আমরা নিতে পারি, ইথিওপিয়ার ক্যাপিটাল কি? এদের যদি ক্যাপিটাল বলা হয়, মনে রাখবে আদিস আবাবা, এদের হলো ক্যাপিটাল। ইথিওপিয়ার যদি কারেন্সি বলা হয়, তাহলে মনে রাখবে বিট। এগুলো পরীক্ষায় কিন্তু দেয়, খুব ইম্পর্টেন্ট। আর ওমানের যদি ক্যাপিটাল বলা হয়, তাহলে মনে রাখবে মাস্কাট। ওমানের ক্যাপিটাল কি? মাস্কাট। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা ছিল কোন দুটি দেশ থেকে? তাহলে উত্তর আসবে একটা ইথিওপিয়া আর একটা ওমান, যেখান থেকেই তিনি সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন। এবার আসি পরের কোশ্চেনে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি 30শে ডিসেম্বর 2025 সালে মারা গিয়েছেন, তার নাম কি? অর্থাৎ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দেখো, মুসলিম বিশ্বের যদি কোশ্চেন হয়, মুসলিম বিশ্বের প্রথম কোন মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তাহলে উত্তরে আমরা বলি বেনজির ভুট্টো বা বেনজির ভুট্টো। মুসলিম বিশ্বের প্রথম কোন মহিলা প্রধানমন্ত্রী। তাহলে কোন দেশে হয়েছিল? পাকিস্তানে হয়েছিল। কবে? 1988 থেকে 1990 পর্যন্ত তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেনজির ভুট্টো। যদি কোশ্চেনটা হয় বিশ্বের প্রথম কোন মুসলিম কান্ট্রিতে প্রথম কোন মহিলা প্রাইম মিনিস্টার, তাহলে উত্তর এটা আসবে। কিন্তু আমাদের কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের যিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি আবার বিশ্বের মানে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে দ্বিতীয় কোন মহিলা প্রধানমন্ত্রী যদি বলি কোন দেশে হয়েছে, তাহলে মনে রাখবে বাংলাদেশে হয়েছে। তার নামটা কি? মনে রাখবে বেগম খালেদা জিয়া, যিনি রিসেন্টলি মারা গেলেন, 30শে ডিসেম্বরে প্রয়াত হয়েছেন। তাহলে আমাদের এখান থেকে কোশ্চেনটা যেটা হবে, মানে কোশ্চেনের উত্তরটা আসবে এটা, বেগম খালেদা জিয়া, যিনি কিনা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কবে হয়েছিল? প্রথমবার 1991 থেকে 96, প্রথম তিনি বাংলাদেশে মহিলা প্রধানমন্ত্রী। এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে দ্বিতীয় কোনো মহিলা প্রধানমন্ত্রী বললে বেগম খালেদা জিয়া, আর প্রথম বললে বেনজির ভুট্টো। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। 2025 সালে সুলতান আজলান শাহ কাপ হকি ভারতকে হারিয়ে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? দেখো, এটা আমাদের বহু পরীক্ষার কোশ্চেন যে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। এটা বহু পরীক্ষায় এসেছে, বাট এখানে আমি কাপটা দিয়েই রেখে দিয়েছি এটা কোন খেলার সঙ্গে, হকির সঙ্গে যুক্ত। আর এটা কোথায় হয়? এটা একটা ফিক্সড ভেন্যু। কোথায়? মনে রাখবে মালয়েশিয়ার একটি জায়গা, তার নাম হলো ইপো।
অ্যাকচুয়ালি মালয়েশিয়ার যিনি সুলতান তার নামেই এই কাপটার নাম। তো সেটাই এবছরে মানে 2025 সালে লাস্ট ইয়ারে তোমার ভারতকে হারিয়ে কোন দেশ এটা জয়লাভ করেছেন? তো মনে রাখবে বেলজিয়াম। তাহলে আমাদের যদি কোশ্চেন করে সুলতান আজলান শাহ কাপ 2025-এ কোন দেশ জিতেছে? বেলজিয়াম। আর রানার্স টিম ছিল ইন্ডিয়া। আর এই খেলাটা কোথায় হয়? মালয়েশিয়ার ইপোতে অনুষ্ঠিত হয়েছে। এটাই পার্মানেন্ট ভেন্যু, এখানেই প্রতি বছর অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। টাইম ম্যাগাজিনের বিচারে 2025 সালে পার্সন অফ দ্য ইয়ার কে হয়েছেন? প্রথমত টাইম ম্যাগাজিন কোথাকার? মনে রাখবে ইউএস এর এটা একটা ম্যাগাজিন, এবং এই ম্যাগাজিন ফার্স্ট ইস্যু কবে করেছিল? 1923-এ প্রথম ইস্যু তারা স্টার্ট করে বা শুরু করেছিল। তো সেই ম্যাগাজিনের বিচারে 2025 সালে পার্সন অফ দ্য ইয়ার কে হয়েছেন, বছরে সেরা পার্সন কে হয়েছে? তো মনে রাখবে এটা কে হয়েছে? আর্কিটেক্ট অফ এআই, মানে এআই এর যে আর্কিটেক্ট তাদেরকে তোমার ঘোষণা করা হয়েছে কি হিসাবে? পার্সন অফ দ্য ইয়ার বলে ঘোষণা করা হয়েছে, কোনো ব্যক্তি নয়, এখানে বলছে আর্কিটেক্ট অফ এআই। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। ভিএসএসসি যার পুরো নামটা কি? বিক্রম সারাভাই স্পেস সেন্টার। কি নাম বললাম? বিক্রম সারাভাই স্পেস সেন্টার। বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটা তোমার তৈরি হয়েছে কবে? 1963। তো কে ইনি? বিক্রম সারাভাই ভারতের স্পেস বিজ্ঞানের জনক বলা হয়। এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, এনাকে আমরা কি বলি? ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম এনাকে বলা হয়। ভারতের স্পেস বিজ্ঞানের জনক বলি আমরা বিক্রম সারাভাইকে। তো তারই নামে একটা সংস্থা যেটা তৈরি হয়েছে 1963-তে। আর কোথায় এটা অবস্থিত? তিরুবানান্তপুরম। যেটা পুলিশের পরীক্ষার কোশ্চেন যে এই সংস্থাটা কোথায় অবস্থিত, মনে রাখবে তিরুবানান্তপুরম। আর তিরুবানান্তপুরম কোথায়? কেরালা। কোথায় এটা অবস্থিত? কেরালাতে এটা অবস্থিত। আর শ্রীহরিকোটাতে কি আছে? মনে রাখবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা কোথায়? শ্রীহরিকোটা। আর শ্রীহরিকোটাটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেনে চলো কি বলেছে দেখো। 2025 সালে পেটা 2025 সালে পেটা পার্সন অফ দ্য ইয়ার পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? প্রথমত পেটার পুরো নামটা কি? পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। অর্থাৎ অ্যানিমাল মানে পশুদেরকে তুমি সংরক্ষণ এবং তাদের হয়ে প্রতিবাদ, এক কথায় অ্যানিমালদের জন্য যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ কোনো ভালো কাজ করে থাকে তাহলে সেই ব্যক্তিকে এই পুরস্কারটা দেওয়া যেতে পারে। তো সেটাই 2025 সালে এই পেটার যে পার্সন অফ দ্য ইয়ার সেটা কাকে প্রদান করা হয়েছে? এর আগে বহু ভারতীয় এই পুরস্কার পেয়েছেন। তো সেটাই লাস্ট ইয়ারে কাকে দেওয়া হয়েছে? বলিউডের যিনি নায়িকা তার নাম কি? রবিনা ট্যান্ডন, তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। কি পুরস্কার? পেটা পার্সন অফ দ্য ইয়ার পুরস্কার। আর পেটার পুরো নামও বললাম। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, দেখো ইউনেস্কো অনেক ধরনের হেরিটেজ ঘোষণা করে, তাই না? যেমন ওয়ার্ল্ড হেরিটেজ, সিটি অফ মিউজিক, তারপরে সিটি অফ লিটারেচার, তো বহু জিনিস এরা ঘোষণা করে থাকে হেরিটেজ হিসাবে। তো এখানে যেটা বলেছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, তো আমাদের দেশে অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে যদি বলি কটা রয়েছে? 16টা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ রয়েছে। তো এখানে কোশ্চেনটা করছে রিসেন্টলি কোনটাকে ঘোষণা করেছে। তো রিসেন্টলি বলবার আগে আমি লাস্ট 3টের কথা উল্লেখ করব। যেমন
দুর্গাপুজো। দুর্গাপুজো 2021 সালে 14তম ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বলে ঘোষণা করে। কারা করেছে? ইউনেস্কো। তারপরে গরবা হলো 15তম 15, এটা কবে ঘোষণা হয়েছে? 2023-এ। আর দীপাবলি যেটা রিসেন্ট হয়েছে মানে 2025 সালে কততম? 16তম। তার মানে আমাদের কোশ্চেনের আনসার বলেছে, মানে কোশ্চেনটা কি? সম্প্রতি। তাহলে লাস্ট কোনটা হয়েছে? তাহলে মনে রাখবে দীপাবলি। তো দীপাবলি লাস্ট ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর দুর্গাপূজা 2021-এ এটা ঘোষণা করেছিল ইউনেস্কো। ঠিক আছে, পরের কোশ্চেনটা কি বলেছে? ভারতের কোন শহরে লিওনেল মেসির 70 ফুটের একটি মূর্তির উদ্বোধন করা হয়েছে? এটা আমার বলা না বললেও ভালো হয়, তোমরা আশা করি পারবে। তো লিওনেল মেসির যে 70 ফুটের যে মূর্তি, একটি মূর্তি যেটার উদ্বোধন করা হয়েছে, যেটা ভারতের কোন শহরে? তাহলে মনে রাখবে কলকাতা শহরে এই মূর্তির উদ্বোধন করা হয়েছে। ওকে, মেসি কোন দেশের? তাহলে মেসি যদি বলা হয় আর্জেন্টিনার একজন খেলোয়াড়। আর্জেন্টিনা। তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো ইনি কোন ক্লাবের হয়ে ফুটবল খেলে, কোন ক্লাবের হয়ে ইনি ফুটবল খেলে, এটা কমেন্ট করবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে? শ্রী রাম ভি সুতার সম্প্রতি প্রয়াত হয়েছেন, ইনি কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন? ইনি একজন বিখ্যাত মানুষ, ইনি একজন বিখ্যাত ব্যক্তি, যিনি কিসের সঙ্গে যুক্ত? একজন ভাস্করবিদ, এবং যিনি বহু ভাস্কর্যের কাজ করেছেন, এবং যার একটা বিখ্যাত নিদর্শন যদি বলি সেটা হলো স্ট্যাচু অফ ইউনিটি। আশা করি তোমরা নাম শুনেছ। এই স্ট্যাচু অফ ইউনিটি ডিজাইনার কে? ওই রামভি সুতার, এবং যেটার কবে উদ্বোধন হয়েছিল? 31শে অক্টোবর 2018-তে। 31শে অক্টোবর 2018 এটার উদ্বোধন হয়। ঠিক আছে, এটা কার মূর্তি? সর্দার বল্লভভাই প্যাটেলের এটা একটা মূর্তি, এবং যার হাইট কত? এটা আমাদের পরীক্ষার কোশ্চেন, 182 মিটার এটা হলো তোমার হাইট। ঠিক আছে, আর কবে উদ্বোধন হয়েছে? এই দিনে। এই দিনটা কি? এটা হলো বল্লভভাই প্যাটেলের জন্মদিন, আর ওই জন্য এই দিনটাকে কি বলি? রাষ্ট্রীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে। ন্যাশনাল ইউনিটি ডে কবে পালন করা হয়? মনে রাখবে 31শে অক্টোবর এই দিনটাকে আমরা সেলিব্রেট করি, 31শে অক্টোবর। আর এটা কার মূর্তি বললাম? আর এটা মনে রাখবে পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম কোন স্ট্যাচু। তো সেটাই ডিজাইনার কে? রামভি সুতার, যিনি রিসেন্টলি প্রয়াত হয়েছেন, এবং ইনি মহারাষ্ট্রের যে সর্বোচ্চ পুরস্কার, যার নাম মহারাষ্ট্র ভূষণ, কি নাম? মহারাষ্ট্র ভূষণ। এই যেমন পদ্মভূষণ তেমনি এটা হলো মহারাষ্ট্র ভূষণ। এটা উনি কবে পেয়েছে? 2024 সালে, যেটা মহারাষ্ট্র সরকারের সবচেয়ে বড় কোন পুরস্কার, সেটাই উনি পেয়েছেন 24-এ। কে? রামভি সুতার, রিসেন্টলি মারা গেলেন। দেখো রিসেন্ট 67 অর্থাৎ 67 জন স্টুডেন্ট যারা কিনা আমাদের এখান থেকে, দেখতেই পাচ্ছ সংখ্যাটা, কিসে পাশ করেছে? এসএসসি জিডিতে 2025-এ পাশ করে, হয়তো তারা এই মুহূর্তে জয়েনও করে গেছে বা জয়েন করবে আগামী দিনে। তো কতজন? 67। তাদের ছবিগুলো তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতেই পাচ্ছ জিডিতে কতজন 2024 সালে, 2024-এ জিডিতে কতজন সফল হয়েছে, কেপি কনস্টেবলে কতজন সফল হয়েছে, ডাব্লিউবিপি-তে প্রত্যেকটা দেখতেই পাচ্ছ। এক্সাইজের যে কনস্টেবল 2022-এ 115 জন, তারপরে জিডি 2023-এ 26 জন, এবং 2020-তে 60 জন। অর্থাৎ 24 থেকে আমরা কোন দিকে গিয়েছি? 2020 পর্যন্ত গিয়েছি, মানে এটা ব্যাকে গিয়েছি। তো তাদের ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরাও যদি মনে করো আগামী দিনে
জিডি বলো বা ডাব্লিউবিপি বলতে পারো, বা কলকাতা পুলিশের বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য যদি তোমাদের সফল হওয়ার কোনো ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কোথায় যোগাযোগ করবে? ভিশন এডুকেশনে যোগাযোগ করবে। এবং তার যে হেল্পলাইন নাম্বার, তোমরা এই হেল্পলাইন নাম্বারটাও এখানে দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে? যে নাম্বারে তোমরা যোগাযোগ করবে, নাম্বারটা এইটা, আমি মুখে একবার বলছি, ঠিক আছে? হেল্পলাইন নাম্বারটা কোনটা? এটা কি নাম্বার? 6297763119, এই নাম্বারে যোগাযোগ করবে। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে বা কোনো জিজ্ঞাস্য কিছু থাকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, তোমাদেরকে যাবতীয় বিষয়ে সাহায্য করবে। ওকে, এবার আসি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। 2025 সালে স্কোয়াশ বিশ্বকাপ, কি বললাম? 2025 সালের স্কোয়াশ বিশ্বকাপে ভারত কোন দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? প্রথমত স্কোয়াশ বিশ্বকাপ এবছরে ভারত তোমার জয়লাভ করেছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটা কাকে হারিয়েছে? তাহলে মনে রাখবে, হংকংকে হারিয়ে ভারত তোমার জয়লাভ করেছে। এবং এবছরের স্কোয়াশ বিশ্বকাপ কোন দেশে হয়েছে? ইন্ডিয়াতে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী অলিম্পিক গেমস, পরের কোশ্চেনটা দেখো 16 নাম্বার, পরবর্তী অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? পরবর্তী অলিম্পিক গেমস মানে আমি যে আজকে ক্লাস নিচ্ছি, মানে এর পরে যে অলিম্পিক গেমসটা কোথায় হবে, তার মানে অলরেডি আমাদের 2028 2032 অলিম্পিক কোথায় হবে বলে দিয়েছে। এটা কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস। আর 32-এরটা কোথায় হবে? মনে রাখবে, ব্রিসবেন। 32-এরটা কোথায় হবে? অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। তাহলে পরবর্তী বলতে কোনটা বোঝায়? 28, তাহলে এটা কোথায় হবে? নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। পরেরটা কি বলেছে? ভুল মিশ্রণটি বা সংমিশ্রণটি বেছে নিন, মানে এদের মধ্যে কোনটা ভুল আছে ভালো করে দেখো। পান্নালাল ঘোষ ইনি বাঁশি, একদম ঠিক। বিলায়েত খান সেতার, বিসমিল্লাহ খান সানাই, তাহলে ভুল কোনটা? এটা। আব্দুল করিম খান ইনি কিসের সঙ্গে যুক্ত? সিঙ্গার একজন, ঠিক আছে। ভারতবর্ষে প্রথম পরমাণু বোমা পরীক্ষা কবে হয়েছিল? প্রথম পরমাণু বোমা বা নিউক্লিয়ার টেস্ট, তাহলে প্রথম পরমাণু বোমা কবে হয়? 1974। এবং এর কোড নেম কি ছিল? মনে রাখবে, অপারেশন স্মাইলিং বুদ্ধ। আর সেকেন্ড যদি বলে, তাহলে মনে রাখবে 1998, এর কোড নেম কি ছিল? অপারেশন শক্তি। এটার কি হবে? অপারেশন শক্তি সেকেন্ড। আর দুটোই কোথায় হয়েছিল? মনে রাখবে, রাজস্থানে দুটোই হয়েছিল এই নিউক্লিয়ার টেস্ট। পোখরান, কোথায়? রাজস্থানের পোখরানে। তারপরেরটা দেখো, বলেছে পাহেলবান, এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে, এটা হলো কুস্তির সঙ্গে যুক্ত পাহেলবান শব্দটি। পরেরটা দেখো, বলেছে কোন দেশ প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গার্গের সম্মানে একটি দ্বীপের নাম পরিবর্তন করে জুবিন গার্গ দ্বীপ রেখেছে বলে জানা গেছে। তাহলে আমাদের যদি কোশ্চেন করে, তাহলে এই যে দ্বীপটা কার নামে করেছে? মনে রাখবে, জুবিন গার্গের নামে, গায়ক জুবিন গার্গের নামে বা সম্মানে এই দ্বীপটার নামকরণ করা হয়েছে। তাহলে ইনি কোথাকার? আসামের একজন গায়ক তথা ভারতবর্ষের একজন বিখ্যাত গায়ক। রিসেন্টলি উনি মারা যান, তো তারই নামে জুবিন গার্গ দ্বীপ নামে নামকরণ করেছে। তো সেটা কোন দেশ? তাহলে মনে রাখবে, সিঙ্গাপুর। যারাই কিনা ঘোষণা করেছে এনার নামে একটা দ্বীপের নামকরণ করবে বলে ঘোষণা করেছে। পরেরটা দেখো কি বলেছে, ভারতে নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন, মানে সবচেয়ে বেশি দিনের প্রধানমন্ত্রী? তাহলে কে ছিলেন? মনে রাখবে, জওহরলাল নেহেরু। কবে?
1947 থেকে 64 পর্যন্ত, মানে প্রায় 17 বছর ইনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। মনমোহন সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত ছিলেন। 2004 থেকে 14 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী কবে ছিলেন? 1966 থেকে 77 পর্যন্ত ছিলেন, আবার 80 থেকে 84 পর্যন্ত ইনিই ছিলেন। আর রাজীব গান্ধী যদি বলা আশি থেকে 84। ওকে, তো এই যে আমরা বলছি বিভিন্ন সময় বিভিন্ন কারা প্রাইম মিনিস্টার ছিল, তার মানে আমাদের কোশ্চেনের উত্তরটা কোনটা হবে? নেহেরু, জওহরলাল নেহেরু। কত বছর ছিল? 17 বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। পরেরটা দেখো, বলছে নিম্নলিখিত কোন সংবাদপত্রটি পাকিস্তানে প্রকাশিত হয়? মানে এদের মধ্যে কোন সংবাদপত্রটা পাকিস্তানে সংবাদপত্র? কি আনসার আসবে? ডন। ওকে, কি পেপারটার নাম? ডন। এবং এটা প্রতিষ্ঠাতাকে মোহাম্মদ আলী জিন্নাহ। এটা প্রতিষ্ঠাতার নাম কি? মনে রাখবে, জিন্নাহ। জিন্নাহ হলো এর প্রতিষ্ঠাতা। পরেরটা দেখো কি বলেছে, 2025 সালে বেদান্ত দিল্লি হাফ ম্যারাথনের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর কাকে মনোনীত করা হয়েছিল? তাহলে মনে রাখবে, কার্ল লুইস, যাকেই কিনা এই হাফ ম্যারাথনের কি হিসাবে? ইভেন্ট অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করা হয়। আর ইনি কে? প্রথমত ইনি ইউএস এর একজন নাগরিক, এবং ইউএস এর ইনি কোন খেলার সঙ্গে যদি বলা হয় যুক্ত, তাহলে মনে রাখবে কোন খেলা? আচ্ছা, এটা আমি উত্তরটা দেব না, এটাও তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তো আমি 3টে কোশ্চেন বললাম, এটা হলো 3rd নম্বর কোশ্চেন। তো ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? জাস্ট শুধু আমি বলে দিচ্ছি, এটা তোমরা শুরুটা করবে ট্র্যাক, সঙ্গে এটা কি হবে তোমরা এটা কমেন্ট করবে, ঠিক আছে? কে? কার্ল লুইস। আর কোন দেশের বললাম? ইউএস এর একজন খেলোয়াড়। ওকে, নেক্সট কি বলেছে, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 25 অনুসারে বলিউডের প্রথম বিলিয়নিয়ার কে হলেন? অর্থাৎ বিলিয়ন সম্পত্তির মালিক যদি বলা যায়, বা ধনী ব্যক্তিদের নাম, বলিউডের মধ্যে কোন অভিনেতা সবচেয়ে ধনী? তো নামটা মনে রাখবে, শাহরুখ খান, যার সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় 12,500 কোটি টাকার মালিক। সেকেন্ড কে রয়েছে? জুহি চাওলা। আর 3rd পজিশনে রয়েছে ধনীর তালিকা অনুযায়ী ঋত্বিক রোশন। ওকে, তো এতক্ষণ ধরে আমি যে তোমাদের সঙ্গে আলোচনা করলাম টোটাল স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, এবং আগামী দিনে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে, বিভিন্ন ধরনের পরীক্ষা, সেটা কলকাতা পুলিশ হতে পারে, ডাব্লিউবিপি হতে পারে, জিডি হতে পারে, যে কোনো পরীক্ষায় তার একটা কমন মানে জিকে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়গুলো আমি ডেসক্রিপটিভ আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছো। সকলে ভালো থেকো। বাই, টাটা।